নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুর দিকে দেখবেন ইরান একটু হতচকিত হয়ে গেলেও পরবর্তীকালে যত দিন গেছে এবং এখন সবথেকে বেশি করে দেখবেন সো কল্ড আমেরিকা বা ইসরায়েলের যাদের কথা ছিল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নাকি অসাধারণ শক্ত এবং যাদেরকে ভেদ করে ঢোকা প্রায় অসাধ্য, এখন দেখবেন ইরান কিন্তু খুব সহজেই আমেরিকা বা ইসরায়েলের যে কোনো জায়গাতে এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ঢুকছে এবং ইরানের মিসাইল এবং ড্রোন অ্যাটাকের ফলে আমেরিকা এবং ইসরায়েলের দুজনেরই কিন্তু যথেষ্ট বড় লেভেলের ক্ষয়ক্ষতি কিন্তু শুরু হয়ে গেছে। এবার ইরান তো তথাকথিতভাবে মিসাইল বা ড্রোনে অনেক বেশি পারদর্শী, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমে কি অতটা পারদর্শী ছিল? আমরা তো এতদিন জানতাম যে ইসরায়েলের আয়রন ডোম এবং এয়ারি-3 আর আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাই বোধহয় পৃথিবীর দুর্ভেদ্যতম, যাকে কোনোভাবেই ভেদ করা যায় না। তো যাই হোক, এখন কিন্তু দেখবেন ইরানের যে কোনো সময় দাঁড়িয়ে মিসাইল এবং ড্রোন অ্যাটাকের ফলে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এবং সোকল্ড ইসরায়েলেরও এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এবং এটা কেন, বা কেউ না কেউ তো নিশ্চয়ই হেল্প করছে, বা কি ব্যাপার, এটা বুঝবার জন্যই বেসিক্যালি এই এই ভিডিওতে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট বলছে যে রাশিয়া, স্পেসিফিক্যালি ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির পুতিনের ইনস্ট্রাকশনে রাশিয়া তার এন্টার নেটওয়ার্ক সিস্টেমকে অপারেট করতে দিচ্ছে ইরানের জন্য, এবং স্পেসিফিক্যালি জায়গা ধরে ধরে রাশিয়ান স্যাটেলাইট সিস্টেম তাকে ইরানকে প্রপার ইনফরমেশন দিচ্ছে যে কোথায় কোথায় কী কীভাবে অ্যাটাক করতে হবে, ডেট, টাইমিং, ল্যাটিটিউড, লঙ্গিটিউড বা এক্স্যাক্ট পিন পয়েন্ট করে কিন্তু সিস্টেমকে অপারেট করিয়ে ইরানকে হেল্প করছে। এবং যার ফলে রিয়েলিস্টিক গ্রাউন্ডে কিন্তু গিয়ে দেখবেন যে রাশিয়ার এই হেল্পের ফলে ইরান কিন্তু আজকের দিনে একদম পিন পয়েন্ট করে করে আমেরিকার যে কোনো ঘাঁটিতে অ্যাটাক করছে বা ইসরায়েলের ঘাঁটিতে অ্যাটাক করছে, সেটা যুদ্ধ জাহাজ হোক, এয়ার ফাইটার প্লেন হোক, বা এয়ার ফাইটার প্লেনে ফুয়েল যে সমস্ত তেলগুলো ফুয়েল ভরে যে সমস্ত ফাইটার প্লেনগুলো আছে, ফাইটার প্লেনের মধ্যেও তো আবার কিছু রকম ফের আছে যেগুলো ফুয়েলিং করতে হেল্প করে, সেই ধরনের প্লেনকেও কিন্তু ইরান বেছে বেছে অ্যাটাক করছে। এবং এর একটা প্রধান কারণ হচ্ছে, দেখবেন যদি কয়েকদিনের আগের ঘটনা খেয়াল করেন তাহলে দেখবেন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটা হামলা হয়, যে হামলাতে কিন্তু ওখানে মার্কিন এবং সৌদি সেনারা কিন্তু অবস্থান করে, এটা মোটামুটি আমরা সবাই জানি। এবং তথ্য অনুযায়ী কিন্তু 20, 23 এবং 25শে মার্চ রাশিয়ার স্যাটেলাইট কিন্তু কনস্ট্যান্ট ওই এলাকার উপর দিয়ে ঘুরেছে এবং ঘুরে ঘুরে তারা কিন্তু এই প্রিন্স সুলতান এয়ারবেসের টাইম টু টাইম ছবি তুলেছে, এবং সেখানে কি কি অবস্থান করছে, কোন কোন ফাইটার প্লেন কোথায় আছে, অয়েল ফুয়েলিং রিফুয়েলিংয়ের প্লেনগুলো কোথায় আছে, কোথায় সৈন্যদের ঘাঁটি গেড়ে আছে, সমস্ত ডেটা জড়ো করেছে। এবং এই 3 দিন ধরে ওরা স্যাটেলাইটে ক্রমাগত রাশিয়ান স্যাটেলাইটগুলো এই প্রিন্স সুলতান এয়ারবেসে 20, 23 এবং 25 তারিখে কনস্ট্যান্ট বেসিসে চক্কর কেটে কেটে এই টোটাল ইনফরমেশনসগুলো জোগাড় করেছে। এবং জোগাড় করে দেখবেন ইরানকে সাপ্লাই দেওয়ার ফলে তার ঠিক কয়েক ঘন্টা পরে 26 তারিখ লেট নাইট থেকে শুরু করে 26 তারিখে আর্লি মর্নিং পর্যন্ত যদি খেয়াল করেন, তাহলে ইরান তার 6টা স্ট্রং ব্যালিস্টিক মিসাইল এবং 29টা ড্রোন দিয়ে কিন্তু আমেরিকাকে অ্যাটাক করেছে। এবং প্রিন্স সুলতান এয়ারবেসকে অ্যাটাক করার ফলে অন্তত 10 থেকে 12 জন মার্কিন সেনা আহত হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রিফুয়েলিং এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে। এবং এটা কিন্তু কোনো হঠাৎ করে কাকতালীয় কোনো ঘটনা নয়, এর পিছনে কিন্তু অনেক বড় প্ল্যান রয়েছে। এবং যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে রাশিয়ার বেসিক্যালি 3 ধাপের বা 3টে স্টেজের সামরিক ডক্ট্রিন আছে। রাশিয়া যখন কোনো একটা টার্গেটকে ফিক্সন ফাইনাল করে, তখন তারা প্রথম ধাপে স্যাটেলাইটের মাধ্যমে সেই পার্টিকুলার লক্ষ্যবস্তুটাকে সিলেক্ট করে, এবং পার্টিকুলার লক্ষ্যবস্তুটাকে সিলেক্ট করে তাকে প্রথম অবস্থাতে তার আশেপাশে চক্কর কেটে সেটাকে ফাইনাল করে তার পুঙ্খানুপুঙ্খ ছবি তোলে। এবং পরের নেক্সট স্টেপে ও কিন্তু সেই জায়গাটাতে ওটাকে বলা হয় সাইমালটেনিয়াসলি ওটাকে ওরা এক্সপেরিমেন্ট করতে থাকে, যে ওটাকে সিমুলেশনের মাধ্যমে যে এই প্রবাবল যে ডেস্টিনেশন যেটা ওরা ফিকশন ফাইনাল করলো, সেইটাতে ওরা যদি অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাকের ভয়াবহতাটা কি হতে পারে, বা সেই ভয়াবহতাতে কি আফটার এফেক্ট হতে পারে এবং কতটা পরিমাণ ধ্বংস হতে পারে। দ্যাট মিনস এটা বোঝায় যে আপনি যে টাকাটা খরচা করছেন সেই টাকার এগেনস্টে আপনি কি রিটার্ন পাবেন, মানে ধ্বংসের দিক থেকে। মানে এটার তো আরো ফিনান্সিয়ালিও সমস্ত কিছু ওরা মেজারমেন্ট করে, ওরা তো ওরমভাবে হঠাৎ করে যুদ্ধ করে না, যে কোনো উন্নত দেশ এই পলিসিটাই করে।
তো যাই হোক, একটা ভার্চুয়াল সিমুলেশন বা ফিজিবিলিটি চেক করা হয়, যে চেকিংয়ের মাধ্যমে এটা দেখা হয় যে আগামী দিনে মানে যদি টার্গেটটা আমি হিট করি তাহলে সেইখানে কতটা ক্ষয়ক্ষতি হবে, তার আফটার এফেক্টটা কতটা জোরালো হবে, সে অনুযায়ী ওরা অনেকগুলো বাছাইয়ের মধ্যে থেকে কিছু বাছাইকে ওরা ফিকশন ফাইনাল করে নেয়। এটা সেকেন্ড স্টেজে করে। এবং থার্ড স্টেজে ওরা ফাইনাল একটা টেকনিক্যাল কনফার্মেশন নেয় ইন্সপেকশন করে, যেটাতে ওরা ফিকশন ফাইনাল করে উইথ মানে দিনক্ষণ তিথি নক্ষত্র অনুযায়ী ওরা টার্গেটটাকে ফাইনাল করে নেয়। এটা কিন্তু রাশিয়ার ডক্টরিন বহুদিন থেকেই আছে। এটা শুধু রাশিয়া নয়, প্রত্যেকটা উন্নত দেশই করে এবং ভারতও এই একই প্রসেসেই চালু করে। তো যাই হোক, এই তিনটে ধাপে রাশিয়া যতগুলো ডেটা ইরানকে দিয়েছে তার মধ্যে ফাইনাল করা হয়েছিল তখন এই প্রিন্স সুলতান এয়ারবেস। এবং এই যে হেল্পটা যেটা রাশিয়া করছে আজকে দিনে, এই অপারেশনটাকে রাশিয়া নাম দিয়েছে ট্রু প্রমিস। এটা বেসিক্যালি 2024 থেকে চালু হয়েছে। ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2 এবং ট্রু প্রমিস 3, এটা স্টেজ 3 চলছে। তো যাই হোক, এটা কিন্তু এখন শুধু আর গালফ কান্ট্রিজগুলোর উপর রাখেনি, মিডল ইস্টের গালফ কান্ট্রিজ বা গালফ রিজিয়নটাতে তো পুরো রেখেইছে। তার সঙ্গে রাশিয়া কিন্তু এখন এই যে ইন্সপেকশন বা টোটাল লক্ষ্যবস্তুতে ইন্সপেক্ট করার যে ওদের যে টেকনিক্যাল অ্যানালিসিস করার যে পরিধিটা, সেটা এখন বাড়িয়ে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন পর্যন্ত করে নিয়ে গেছে। এবং দেখবেন 24 থেকে 26শে মার্চের মধ্যে যেসব জায়গার তারা ছবি তুলেছে সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা অবাক হয়ে যাব। এবং তাতে ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া বলে যে আইল্যান্ডটা রয়েছে, যেটা বেসিক্যালি আমেরিকার একটা সামরিক ঘাঁটি এবং সেখান থেকে এয়ারপ্লেনগুলো ওঠানামা করে এবং ওখানে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ওয়ারশিপও রাখা আছে। তো সেই ডিয়েগো গার্সিয়াতে যে সামরিক ঘাঁটি আমেরিকারও রয়েছে এবং ব্রিটেনেরও রয়েছে আন্ডার দ্য মানে এমনিতে কিন্তু এটা ব্রিটেনের কন্ট্রোলে রয়েছে, বাট হাউএভার যেহেতু আমেরিকা এবং ব্রিটেন দুজনেই বন্ধু, কাজে ডিয়েগো গার্সিয়া কিন্তু সামরিক ঘাঁটি হিসেবে ইউএসও অপারেট করে। সো ডিয়েগো গার্সিয়ার সঙ্গে সঙ্গে কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতার এবং সৌদি আরবের বিশাল বড় তেল খনি, যার মধ্যে শাহবাহ অয়েল ফিল্ড বলে একটা ফিল্ডও আছে, মানে যেখান থেকে তৈল উত্তোলন হয় বা তেল উঠানো হয়, সেই কাতার এবং সৌদি আরবে বিশাল বিশাল তেলের খনি। এছাড়াও টার্কি বা তুরস্কের ইনসারলিক এয়ারবেস, টার্কির ইনসারলিক এয়ারবেস বলে একটি এয়ারবেস আছে, যেটাকেও কিন্তু রাশিয়া টার্গেটে নিয়েছে। এখন সেটা কবে কিভাবে কি হবে না হবে বা আদৌ কি হবে না হবে সেটা তো সময় বলবে, কিন্তু এই প্রত্যেকটা জায়গা কিন্তু বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড। রাশিয়া ইরানকে কিন্তু এই টার্গেটগুলো দিয়ে হেল্প করছে। এতে কিন্তু রাশিয়ারও স্বার্থ আছে। এরা ভাববেন না যে শুধুমাত্র ইরানের জন্য এটা করছে, উভয় পক্ষেরই। মানে জিও পলিটিক্সে না পার্মানেন্ট দোস্ত বা পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু বলে খুব একটা কিছু হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনাকে প্রয়োজন, আপনার আমাকে প্রয়োজন, আমরা খুব ভালো বন্ধু। কালকে আমার প্রয়োজন কমে গেল বা আপনার প্রয়োজন কমে গেল, আমরা হয়তো বন্ধু থাকলাম কিন্তু সেই পরিমাণ হয়তো বন্ধুত্বটা থাকলো না, কমে গেল। তো মানে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সে পার্মানেন্ট কোনো দোস্ত বা পার্মানেন্ট কোনো দুশ্মন হয় না। তো হাউএভার এই যে মানে এই দোস্তিটা বা এই যে হেল্পটা চলছে, এটা কেন চলছে? প্রথম কথা হচ্ছে রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেন থেকে নজরটাকে ঘুরিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে ইউক্রেনে কিন্তু আজ ধরুন এত বছর ধরে যুদ্ধ চলার ফলে রাশিয়ার কিন্তু ফিনান্সিয়াল অনেকটা লস হয়েছে বা হচ্ছে। তো এইখান থেকে একটা পার্ট হচ্ছে রাশিয়ার থেকে যদি আমি নজর ঘুরিয়ে দিতে পারি, মানে আমেরিকার নজরটা যদি রাশিয়াতে যা ইনভলভমেন্ট আছে সেটাকে যদি আমি কমিয়ে দিতে পারি এবং এই মিডল ইস্টের যুদ্ধটা যদি চলে, এতে কিন্তু ভাববেন না যে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা আছে, এতে কিন্তু সৌদি আরবেরও রোল আছে এই ইরানকে ঠেকিয়ে রাখার জন্য বা ইরানকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত করার জন্য। সৌদি আরবেরও কিন্তু একটা বড় হাত আছে, সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। হাউএভার আপাতত শুধু আমেরিকা এবং ইসরায়েলকে নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমেরিকা যদি ইউক্রেন থেকে মানে এই মিডল ইস্টের যুদ্ধে থাকা মানে কি তার ফিনান্সিয়াল ইনভলভমেন্ট এই মিডল ইস্টে থেকে গেল। যখনই ফিনান্সিয়াল ইনভলভমেন্টটা থেকে যাবে তার মানে কি ইরানকে আর অত পরিমাণ পয়সা করি বা অস্ত্র দিয়েও সাহায্য করতে পারবে না, এইটা একটা জায়গা। এবং যখনই এই জায়গাটা যদি ইউএসএ উইক হয়ে যায় ইরানকে সাপোর্টের জায়গাটাতে, তাহলে রাশিয়ার জন্য ইউক্রেনকে অ্যাটাক করা বা ইউক্রেনের উপর কন্ট্রোল নেওয়া বা ইউক্রেনকে পুরোপুরি নিজের গ্রিপে ফাইনালি নিয়ে যুদ্ধটাকে মানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটাকে প্রায় শেষের মুখে নিয়ে আসা, এটা রাশিয়ার জন্য অনেক ইজি হবে। তো একটা হচ্ছে সেইটা। এবং সেকেন্ড থিং হচ্ছে আমেরিকা থাকা মানে কি বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জামপত্র ইউক্রেনকে দিয়ে আমেরিকা সাহায্য করছিল, সেইটা যত বেশি কমে আসবে তত রাশিয়ার সুবিধা হবে। এবং মধ্যপ্রাচ্যে যত বেশি ইউএস এর ইনভলভমেন্ট বাড়বে তত রাশিয়া অনেকটা ফ্রি থাকতে পারবে বা ফ্রি খেলতে পারবে, মানে ওর এরিয়াতেও অনেকটা বেশি ফ্রি খেলতে পারবে। তো এইটা একটা, এবং তার ফলে ইউক্রেনকে জেতাটা অনেকটা বেশি সুবিধা হবে।
সেকেন্ড আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে খাইয়াম স্যাটেলাইট কানেকশন। খাইয়াম বলে একটা স্যাটেলাইট কানেকশন আছে, যেটা অনেক বছর ধরে রাশিয়া ইরানকে মহাকাশ প্রযুক্তিতে সাহায্য করে যাচ্ছে। তারা ইরানকে খাইয়াম স্যাটেলাইট দিয়ে ইরানের নিজস্ব যে রাডার সিস্টেম যেটা আছে, যেটা শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এই রাশিয়া এই খাইয়াম স্যাটেলাইট ফাংশন দিয়ে ইরানকে বেসিক্যালি তার যাবতীয় প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছে। সো এই খায়াম স্যাটেলাইট ফাংশনটা বেসিক্যালি ইরানের জন্য ইরানের একটা চোখ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আর একটা প্রসেস যেটা আছে, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। হাইব্রিড ওয়ারফেয়ার মানে হচ্ছে এটি আসলে পরোক্ষ যুদ্ধ। রাশিয়া কিন্তু ডাইরেক্টলি কোথাও কোনো যুদ্ধ করছে না, মানে আমি বলছি ইউক্রেন বাদ দিয়ে এই মিডল ইস্টে কিন্তু রাশিয়া বা চায়না ডাইরেক্টলি কোথাও কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ইরানের থ্রুতে কিন্তু রাশিয়া এবং চায়না দুজনেই যুদ্ধটা করছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। তার একটা মেইন কারণ হচ্ছে এতে আমেরিকার উপর একটা চাপ সৃষ্টি করা এবং প্রক্সি ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে। মানে রাশিয়া তার ইন্টেলিজেন্স শেয়ার করছে ইরানের সঙ্গে, এবং ইরানের এই যুদ্ধের ফলে দেখবেন প্রত্যেকটা যুদ্ধ থেকে কিছু না কিছু তো শেখার আছে। যেরকম দেখবেন আমাদের অপারেশন সিন্দুরের ফলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার যে সমস্ত যুদ্ধ, তার যে মারণ ক্ষমতা বা তার যে এফিকেসি, তার যে ক্যাপাসিটি, সেইগুলোকে যেরকমভাবে আমরা কেন সারা বিশ্ব যেরকম জানতে পেরেছে বা আবিষ্কার করতে পেরেছে, ঠিক সেরকমভাবেই চায়নার যতটা নাম আছে বা বোলবালা আছে বা বোল বাচান বলে হিন্দিতে যে কথা বলা হয়, সেইটা যে কতটা ফাঁকা, বা চায়নার এফিকেসি বা যুদ্ধের যে অ্যাকচুয়ালি মারণ ক্ষমতা সেটা অতটা নেই, বা সেটা যে খানিকটা কাগজের বাঘ টাইপের, সেটাও কিন্তু জানা গেছে। আবার সিমিলারলি এই যুদ্ধের ফলে কিন্তু দেখা গেছে, যেমন এই মিডল ইস্টের যুদ্ধে ইরানের যুদ্ধের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েলের আয়রন ডোম যতটা বলা হয় ততটা এফেক্টিভ নয়, যেটা ইন্ডিয়ার 3 স্টেজ এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কিন্তু ওদের নেই। তো এই সমস্তগুলো চেকিং হয়, তো যার ফলে দেখবেন ইউক্রেনের যুদ্ধে ইরানের থেকে যে সমস্ত ড্রোন রাশিয়া নিয়েছিল সেগুলোকে কিন্তু আন্ডার দ্য লাইসেন্স অফ ইরান, মানে ইরানের থেকে লাইসেন্স নিয়ে আমেরিকা কিন্তু তাকে অনেক বেশি মডিফাই করে তার পেলোড ক্যাপাসিটি এবং মারণ ক্ষমতা এবং তার এফেক্টিভনেসকে কিন্তু আরো অনেক বাড়িয়ে দিয়েছে। তো এইগুলো এক্সপেরিমেন্ট হয়, তো এই এক্সপেরিমেন্টাল কাজগুলো কিন্তু রাশিয়া চালিয়ে যাচ্ছে। তাও এবার আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এন্টায়ার এই নেটওয়ার্ক সিস্টেমটাকে চালু রেখেছে রাশিয়া, এবং রাশিয়ার চালু রাখার ফলে রাশিয়ার যে ইন্টেলিজেন্স সিস্টেম এবং তার যে স্যাটেলাইটের থ্রুতে যাবতীয় ইনফরমেশন, সেইগুলো দিয়ে ইরানকে বেসিক্যালি নিখুঁত টাইমিং এবং টার্গেট ডিসাইড করে করে যে তাকে মারণ ক্ষমতা দেওয়া এবং তার এফিকেসি বাড়ানো, সেইটা কিন্তু রাশিয়া কমপ্লিটলি চালাচ্ছে। ব্যাকআপে অবশ্যই চায়নাও আছে, এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার গুডউইল কিন্তু নষ্ট তো হচ্ছে, এবং আমেরিকার কিন্তু পয়সা কড়ির দিক দিয়ে মানে ফিনান্সিয়াল লস কিন্তু অনেক বড় হচ্ছে, যেটা আমরা কিন্তু অনেকেই ধারণা করতে পারছি না। তার কারণ হচ্ছে ধরুন এক একটা আমেরিকান মিসাইলের টোমাহক থেকে শুরু করে প্যাট্রিয়ট থেকে শুরু করে যে কোনো ধরনের ওদের সিস্টেমে অপারেট করতে গেলে কিন্তু অনেক টাকার খরচা আছে। হয়তো 3, 4, 5, 6, 8, 10 মিলিয়ন ডলার এক একটা সিস্টেমের বা এক একটা মিসাইলের খরচা পড়ছে, ডিপেন্ড করছে তার শক্তি অনুযায়ী বা তার ক্যাপাসিটি অনুযায়ী। ওয়্যারাজ আমেরিকাকে কিন্তু ইরান তার খুব সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে 10, 12, 15, 20 হাজার ডলারের মিসাইল বা ড্রোন দিয়ে কিন্তু আমেরিকাকে আটকে শুধু রেখেছে তাই নয়, আমেরিকাকে কিন্তু নাস্তানাবুদ করছে, এবং আমেরিকার ফিনান্সিয়াল লস যেটা কিন্তু বেরিয়ে আসছে না অত সহজে, সেটা কিন্তু ইরানের থেকে কিছু কম ক্ষয়ক্ষতি হচ্ছে না। এবং এই 1 বছর মানে 1 মাসের বেশি যে যুদ্ধ হয়ে গেল, এবং যুদ্ধটা কিন্তু এত সহজে থামবে বলে মনে হয় না, কারণ ইরানও ভীষণ জেদের সঙ্গে লড়াই করছে, এবং আমেরিকার কাছে এটা একটা গুডউইলের মানে বেসিক্যালি ট্রাম্পের কাছে এটা একটা গুডউইল বা নিজের একটা ইমেজ তৈরির জায়গা হয়ে গেছে। কারণ কি ওদের ইন্টারনাল ইলেকশন আবার ডিসেম্বরে রয়েছে, যেখানে কিন্তু ট্রাম্পের পপুলারিটি কিন্তু অলরেডি ডাউন হয়ে রয়েছে, এবং ট্রাম্পের বিরোধী পক্ষরা কিন্তু ট্রাম্পকে আটকানোর জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছে, এবং যার ফলে কিন্তু ট্রাম্পের আগামী ইন্টারনাল ইলেকশনে ডিসেম্বরে আইদার বাজে রেজাল্ট করা বা প্রায় হেরে যাওয়ার মতন একটা চান্স হয়ে রয়েছে। কাজেই ওদেরকেও কিন্তু ফেস সেভিং এর জন্য, মানে আমি বলতে চাইছি ইউএসএ কে বা ট্রাম্পকে ফেস সেভিং এর জন্য যে কোনো রকমের অ্যাকশন নিয়ে যেতেই হবে। যার ফলে যখনই সে অ্যাকশনে যাবে বা অ্যাটাক করবে বা স্থলবাহিনীও ঢোকাবে বলে বা খার্গ আইল্যান্ডকে দখল নেবে বলে চেষ্টা করছে বা তাদের প্ল্যানিং কিছু রয়েছে, অলরেডি 3,500-এর মতন ট্রুপ দেওয়া হয়েছে, আরও বেশ কিছু হাজার, প্রায় 5 থেকে 10 হাজারের মতন আশা করা যাচ্ছে, মানে যা খবরের প্রকাশ সেই পরিমাণ ট্রুপ কিন্তু আরও আসছে। তো যাই হোক, আগামী দিনে যদি এই স্থলবাহিনী ঢোকে এবং মিসাইল অ্যাটাক যদি আমেরিকার বাড়ে, তাহলে ইরানও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না, ফলে ইরানও কিন্তু ইকুয়াল লেভেলে অ্যাটাক করবে। এবং ইরান অলরেডি বলেও দিয়েছে যে ও যে শুধুমাত্র ইসরায়েল বা আমেরিকাকে অ্যাটাক করবে তা নয়, যে সমস্ত মিডল ইস্টের কান্ট্রিগুলো যারা আমেরিকাকে হেল্প করছে
সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়ে বা যে কোনো রকমভাবে তাদেরকেও অ্যাটাক করবে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে, ইরান যে অ্যাকুরেসিতে বা যে ভয়ানক বা ধ্বংসাত্মতার মধ্যে দিয়ে যেরকমভাবে অ্যাটাক করছে, তাতে কিন্তু ইন্টারনেট সিস্টেম বা টোটাল টেকনোলজিটা কিন্তু হেল্প করছে হচ্ছে রাশিয়া। এখন আগামী দিনে কি কি হয় দেখা যাক। আপনাদের ভালো যদি লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।